নমস্কার, দেখছেন চারটে চারদিক। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আবারও অশান্ত মণিপুর, উপদ্রুত এলাকায় সেনাবাহিনীর ফ্ল্যাগ মার্চ। মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। আজ সন্ধে বিজেপি ও শরিক দলে বিধায়কদের নিয়ে বৈঠক। শরিক এনপিপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার গতকালই প্রত্যাহার করে নেওয়া হয়। নাড্ডাকে চিঠি, বিজেপির জিরিবাম মণ্ডলের একাধিক সদস্যের ইস্তফা। বীরেন সিং কি গদি হারাতে চলেছেন? রাজনৈতিক মহলে এ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এ নিয়ে আমরা কথা বলবো। কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে নিউজ রুমে সরাসরি। আশিস দা, যেটা জানতে চাইবো শুরুতেই, যে মণিপুর মাঝখানে কিছুটা আপাত শান্তিপূর্ণ ছিল, কিন্তু আবারও সেখানে অশান্তি, একের পর এক পার্টি অফিসগুলোতে আগুন ধরিয়ে দেওয়া, দেহ ভেসে আসা, তারপরে এনপিপি সরকারের থেকে তাদের সমর্থন তুলে নেওয়া, সব মিলিয়ে মণিপুরের অবস্থা এই মুহূর্তে ঠিক কি? দেখো, মণিপুরের অবস্থা দুটো দিক আলাদা আলাদা করে বলা যেতে পারে। একটা হচ্ছে হিংসার পরিস্থিতি, হিংসা, খুন, জখম এবং নারীদের ওপরে অত্যাচারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি গত 7 দিনে তীব্রতর হয়েছে এবং সেখানে প্রকৃতপক্ষে শুধু বন্দুক আর বল্লমের রাজ চলছে। কোনো রকম আইন শৃঙ্খলা অন্তত একটা অংশে আছে বলে মনে হয় না। জঙ্গলের রাজত্ব চলছে সেখানে। আমরা ইতিমধ্যেই জিরিবামের যে ভয়ঙ্কর ঘটনা, সেই ঘটনা আমরা শুনেছি। শিশুদের, বৃদ্ধা, নারীদের যেভাবে অত্যাচার করে তাদেরকে খুন করা হয়েছে এবং যেভাবে পরে একটি একটি করে দেহ উদ্ধার হয়েছে, সেই কথা আমরা শুনেছি। সুতরাং এক কথায় বলা যেতে পারে যে স্বাধীন দেশে এই রকম একটা জাতি দাঙ্গা সেটা মানে হয়েছে। এর আগে একেবারে হয়নি তা নয়, আসামেও হয়েছে, কিন্তু এটা মানে সবথেকে ভয়ঙ্কর যে জাতি দাঙ্গাগুলো তার একটি হয়ে স্বাধীন ভারতের ইতিহাসে থেকে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে রাজনৈতিক। এতদিন ধরে রাহুল গান্ধী বারবার বলছিলেন, বা কংগ্রেস এবং বামপন্থীরা বারবার বলছিলেন যে বিজেপি সরকার তাদের দোষেই বা তাদের বিভাজনের রাজনীতির জন্যই মণিপুরে আজকে এই অবস্থা। অর্থাৎ জো, কুকি এই দুটি সম্প্রদায় এবং সমতলে থাকা মেইতেই সম্প্রদায়, তাদের মধ্যে যে ভয়ঙ্কর জাতি দাঙ্গা চলছে, এর মূলে অনেকেই অভিযোগ করেছিলেন যে বিজেপির বিভাজনের রাজনীতি। সেই জিনিসটাই আজকে শোনা গেল মণিপুরবাসীর মুখে। রবিবার গতকাল যখন দিল্লিতে ধর্ণা সমাবেশে যোগ দেন মেইতেই সম্প্রদায়ের প্রতিনিধিরা, তারা কিন্তু সরাসরি বিজেপির দিকে অভিযোগের তীর তুলে বলেন যে হ্যাঁ, বিজেপির জন্যই আজকে সেখানে এই পরিস্থিতি। এই রকম প্রেক্ষাপটেই এনপিপি, যেটা বেশ বড় দল উত্তর পূর্বাঞ্চলে, মেঘালয়ে সরকার চালাচ্ছে, সেই এনপিপি সমর্থন তুলে নেয় বিজেপির ওপর থেকে। ফলে মণিপুরে 60 বিধানসভার আসনে 31 জন বিজেপির বিধায়ক থাকলেও সেটা খুবই ক্ষীণ একটা গরিষ্ঠতার জায়গায় এসে দাঁড়ায়। এই পরিস্থিতিতে খবর ভেসে আসে রবিবার বেশি রাত থেকে সোমবার সকালে সেখানে মিলিটারি ফ্ল্যাগ মার্চ করছে। মিলিটারি বা সেনাবাহিনীর ফ্ল্যাগ মার্চ কিন্তু একটা সচরাচর ঘটা জিনিস নয়। সাধারণত কোথাও আইনশৃঙ্খলার সমস্যা দেখা দিলে রাজ্য পুলিশের পাশাপাশি আধা সামরিক বাহিনী বা এই সিআরপিএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স বা এই রকম যে সমস্ত পুলিশ ফোর্স রয়েছে কেন্দ্রের, তারা গিয়ে, সিআইএসএফ, তারা গিয়ে পরিস্থিতি সামাল দেয়। সরাসরি সেনাবাহিনীর ফ্ল্যাগ মার্চ করাটা একটা বিরল ঘটনা, যে ঘটনা আজকে সেখানে ঘটছে। এবং এইসবের মধ্যেই আমরা শুনতে পাই যে মুখ্যমন্ত্রী, বিজেপি নেতা মুখ্যমন্ত্রী বীরেন এন সিং, তিনি নাকি ঘনিষ্ঠ মহলে বলছেন যে আমার ওপরে আর আস্থা নেই রাজ্যবাসী, আমার ওপরে আস্থা বোধহয় চলে গেছে। বিশেষ করে এনপিপির সমর্থন প্রত্যাহারের পরে এই ধরনের কথা ভেসে আসতে থাকে। এবং যেটা খবর এসে পৌঁছয় সেটা হচ্ছে সোমবার আজ সন্ধ্যা 6টার সময় সমস্ত বিজেপি এমএলএ এবং এখনও যদি বিজেপির সমর্থক 2-1 এমএলএ থেকে থাকে, তাদের মিটিং ডেকেছেন বীরেন সিং। এখন সেখানে হয়তো দেখা যাবে যে বীরেন সিংয়ের পদত্যাগের দাবি উঠতে পারে বা আরও নানা রকম ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে মণিপুরে হয়তো বিজেপির গদি টলমল করছে।
এই জায়গা থেকে কি বীরেন সিং, যেটা আপনি বললেন যে বীরেন সিং হয়তো বুঝতে পারছেন বা তিনি বলেছেন যে তার উপরে আস্থা নেই, এই আস্থা আছে কি নেই সেটা দেখে নেওয়ার জন্যই কি তিনি এই মিটিংটা ডাক দিয়েছেন? তার যদি আস্থা না থাকে হয়তো তাকে পদত্যাগ, তিনি নিজেও পদত্যাগ করতে পারেন বা এরকম কিছু কি, সেই কারণে কি এই জল্পনা যে গদি হারাতে চলেছে মণিপুরে? দেখো ঋষি, ইতিমধ্যেই কতগুলো বিজেপির পক্ষে অস্বস্তিজনক খবর এসে পৌঁছচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে জিরিবাম, যেখানে ভয়ঙ্কর অত্যাচার এবং খুন জখম হয়েছে। সেখানে বিজেপির যারা মণ্ডল বলে যে তাদের কমিটি, দলীয় কমিটি, তার সদস্যরা সেই মণ্ডল কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন। সুতরাং সবথেকে উপদ্রুত এলাকায় বিজেপির পদাধিকারীরা পদত্যাগ করায় বিজেপি প্রকৃতপক্ষে দায় ঝেড়ে ফেলছে, এইরকম একটা পরিস্থিতি। তাছাড়াও যেহেতু বিজেপির মণ্ডল পদে যারা ছিলেন, মণ্ডল কমিটির পদে যারা ছিলেন তারা ছেড়ে দিয়েছেন, এটা আশাই করা যায় এমএলএদের মধ্যেও বীরেন সিং সম্পর্কে কিছুটা বিক্ষোভের মনোভাব হয়তো রয়েছে। কিন্তু যদি বিজেপির গরিষ্ঠতা এখনও থেকে থাকে তাহলে বীরেন সিংয়ের ভাগ্য কিন্তু নির্ভর করবে নাড্ডা, মোদি, শাহরা কোন দিকে ঝুঁকছেন তার ওপরে। অর্থাৎ নাড্ডাকে চিঠি পাঠিয়েছেন এনপিপি নেতা, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। নাড্ডা সেই চিঠির প্রেক্ষিতে কি বীরেন সিংকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেবেন? বিজেপি কিন্তু এরকম এর আগেও অনেক রাজ্যে করেছে, যে একটা বিপদের মুখে মুখ্যমন্ত্রীকে পাল্টে দিয়েছে। সুতরাং এখানে মোদি, শাহ, নাড্ডা তারা বীরেন সিংকে কী বার্তা পাঠান সেটা অনেকটা গুরুত্বপূর্ণ। তবে এই মুহূর্তে মোদি তো দেশে নেই, বিদেশ সফরে রয়েছেন, তার সঙ্গে হয়তো যোগাযোগ করা যেতে পারে। কিন্তু বীরেন সিং গদি হারাতে পারেন দুটো কারণে। এক, বিজেপি বিধায়কদের একটা অংশ তারা বলল যে বীরেন সিংয়ের ওপরে আমাদের আস্থা নেই। দুই, যদি দিল্লির বিজেপি নেতারা তারা ইঙ্গিত পাঠান যে বীরেন সিংকে সরে যেতে হবে, অন্য কাউকে মুখ্যমন্ত্রীর গদিতে তারা বসাতে চান। এই দুটো পরিস্থিতির কোনটা হবে তার জন্য আমাদের আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। আশিস দা, এই ক্ষেত্রে আজকের বৈঠকটাও বোধহয় গুরুত্বপূর্ণ, যে কত সংখ্যক বিজেপি বিধায়ক যাচ্ছেন বা নেতারা যাচ্ছেন বীরেন সিং এর এই ডাকা বৈঠকে, সেটাও তো একটা দেখে নেওয়ার বিষয় বোধহয়। খুবই জরুরি বিষয় সেটা, কেননা 31 জন বিজেপির বিধায়ক রয়েছেন এবং তারা দাবি করেন যে আরও বেশ কয়েকজন বিধায়ক তাদের সমর্থন করেন সরকারকে। সুতরাং সেখানে যদি দেখা যায় যে 30-এর কম সংখ্যার এমএলএ গিয়ে পৌঁছলেন 60 সদস্যের বিধানসভায়, তাহলে সেটাই তো একটা শো যে গরিষ্ঠতা নেই বীরেন সিং সরকারের। তবে শেষ পর্যন্ত ভেতরের ছবি, মিটিংয়ের ভেতরের ছবি বা ঠিক হেড কাউন্ট যাকে বলে কতজন এলেন, সেই সব নির্দিষ্ট প্রমাণভিত্তিক ছবি আমরা পাবো কি না তা নিয়ে এখনও সন্দেহ আছে। একদমই। অনেক ধন্যবাদ আশিস দা আপনাকে। কথা বলছিলাম কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং আশিস দা যেভাবে ব্যাখ্যা করলো, তবে অতি অবশ্যই কিন্তু এক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, অর্থাৎ এক্ষেত্রে জেপি নাড্ডা, অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর ভূমিকা কি হয়, তারা কি বীরেন সিংকে সরে যেতে বলেন নাকি তার উপরেই আস্থা রাখেন। এবং বীরেন সিং আজকে যে বৈঠক দেখেছেন সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত কিছু একটা পলিটিক্যাল দিক, কিন্তু এই মুহূর্তে কিন্তু আবারও অশান্ত মণিপুর, সেখানে সেনাবাহিনী ফ্ল্যাগ মার্চ করছে। সব মিলিয়ে মণিপুরের অবস্থা যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে, সেখানে আবারও নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী দেখতে চান হুমায়ুন কবির। আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী দেখতে চান ভরতপুরের তৃণমূল বিধায়ক। তার দাবি, ভবিষ্যতে অভিষেককে ডেপুটি মুখ্যমন্ত্রী করা হোক। হুমায়ুন কবির তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। তিনি চান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হন। তার আরো বক্তব্য, পুলিশ মন্ত্রী হলে রাজ্যের ভালো হবে। হুমায়ুন কবির ঠিক কি বলেছেন শুনুন একবার। রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে এবং রাজ্যের যে মন্ত্রিসভা আছেন, মুখ্যমন্ত্রী নেতৃত্বে চলুক। আগামী নির্বাচনও মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইলেকশনে আমরা লড়ব, এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি, এবং সেই সঙ্গে পুলিশ মন্ত্রী।
বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবজ্যোতি, এই যে হুমায়ুন কবির বা এর আগে আমরা দেখেছি কুণাল ঘোষ, তিনি বলেছেন যে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে তৈরি, তিনি তার রাজনীতির পরিপক্কতা বেড়েছে। হুমায়ুন কবির তিনি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী দেখতে চাইছেন। সব মিলিয়ে কোথাও গিয়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য মন্ত্রিসভাতে একটা মঞ্চ তৈরি করার প্রস্তুতি চলছে? দেখো ঋষিকেশ, যে আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে 2026-এ, সেই 26-এ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যোগ্য উত্তরসূরি, সেই কথাই কিন্তু আজকে হুমায়ুন কবির বলার চেষ্টা করেছেন এবং বলেছেন আগামী নির্বাচনে জয়লাভ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিউনিকেশনে দল চলুক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করা হোক এবং তার সঙ্গে পুলিশ মন্ত্রী করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন সংগঠনের কাজকর্ম দেখেন, প্রশাসনিক কাজকর্ম দেখেন, তার উপর যথেষ্ট চাপ রয়েছে। সেই জায়গায় চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন এবং উপমুখ্যমন্ত্রীর পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি সেই দায়িত্ব দেওয়া হয় উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তাতে তৃণমূল কর্মী এবং নেতারা তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চাপ, সেই চাপ কিছুটা লাঘব হবে এবং রাজ্যের ভালো হবে এবং সেই মতোই কিন্তু তিনি আজকে সওয়াল করেছেন বিধানসভার গেটে। এর আগেও হুমায়ুন কবির একাধিকবার দলবিরোধী বিস্ফোরক মন্তব্য করছিলেন। সেই জায়গাতে এই হুমায়ুন কবিরের আজকের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরাবরই তিনি বিস্ফোরক বেশ কিছু মন্তব্য করেন। দলের শীর্ষ নেতৃত্ব তারা হুমায়ুন কবিরের এই বক্তব্যকে কিভাবে দেখছেন? দেখো, দলের পক্ষ থেকে এখনো সেইভাবে কোনো মন্তব্য করেননি, তবে কিছুক্ষণের মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ হয়তো সাংবাদিক সম্মেলন করবেন। সেখানে হয়তো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি জবাব দেবেন তার জন্য অপেক্ষা করতে হবে। তবে এই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে রাজ্য নেতৃত্ব তারা কিন্তু কোনো মন্তব্য করছেন না এবং এই বিষয়টি অত্যন্ত একটা স্পর্শকাতর তৃণমূল কংগ্রেসের কাছে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সভানেত্রী, সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই দুজনের সম্বন্ধে কোনো মন্তব্য তৃণমূল কংগ্রেসের সাধারণ নেতারা করতে চাইছেন না। তবে হুমায়ুন কবির বরাবরই দলের নির্দেশের বাইরেই মন্তব্য করেন এবং কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল দলের মুখপাত্র বা জেলা সভাপতি ছাড়া কেউ কোনো মন্তব্য করবেন না। হুমায়ুন কবির কিন্তু সেই মন্তব্য শোনেননি। তিনি কিন্তু তার মতো করে একাধিকবার মন্তব্য করেছিলেন। গতকালও তিনি মুর্শিদাবাদে একই কথা বলেছিলেন। এই ভরতপুরের বিধায়ক বরাবরই তিনি রাজনৈতিকভাবে বিতর্কের মধ্যে থাকেন। সেই জায়গাতে আজকে তার এই মন্তব্য অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ঋষিকেশ, ধন্যবাদ। দেবজ্যোতি, কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। হুমায়ুন কবির তিনি ঠিক কি দাবি করেছেন শুনুন আরো একবার। রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে এবং রাজ্যের যে মন্ত্রিসভা আছেন মুখ্যমন্ত্রী নেতৃত্বে চলুক। আগামী নির্বাচনও মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইলেকশনে আমরা লড়ব এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি এবং সেই সঙ্গে পুলিশ মন্ত্রী। কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে, কি বলছেন শুনুন। আজকে সোমবার, আগামীকাল মঙ্গলবার, এটা তো সকলেই জানে। সেটা তো আর আলাদা করে নতুন করে বলবার কোনো প্রয়োজন পড়ে না। সোমবারের পরে মঙ্গলবারই আসবে, তো এটা খুব স্বতঃসিদ্ধ বিষয়। হুমায়ুন কবির কি বললেন না বলে, হুমায়ুন কবির যেহেতু অফিসিয়ালি মুখপাত্র নন, তাই তার অফিসিয়াল বক্তব্য দলের বক্তব্য নয়, কিন্তু সোমবারের পর মঙ্গলবার হয়, এটার জন্য অফিসিয়াল আনঅফিসিয়াল কিছু বলার প্রয়োজন পড়ে না। হুমায়ুন কবির যেটা বলেছেন সেটা ওনার ব্যক্তিগত ক্যাপাসিটি থেকে বলেছেন ঠিকই, কিন্তু যে বক্তব্য উনি দেখেছেন সেই বিষয়ে মন্তব্য আমার মনে হয় হুমায়ুন কবির সঠিকভাবে ভালোভাবে দিতে পারবেন। যদিও উনি অফিসিয়াল মুখপাত্র নন, তো উনি এই কথা বলেছেন, তার ব্যাখ্যা ওনার থেকেই নেওয়া সম্ভব। হুমায়ুন কবিরের এই বক্তব্যকে বিরোধী দল কিভাবে দেখছে? বিরোধী দল বিজেপি, তাদের কি বক্তব্য শুনবো। সজল ঘোষ কি বলছেন? দলের পাটা ওটা লেজে কাটবে না, ওরা গর্দানে কাটবে, সেটা ওদের ব্যাপার। আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু আমি ভাবছি যদি একজন প্রকৃত শৃঙ্খলা পরায়ণ সত্যনিষ্ঠ, প্রথমত এটা তৃণমূলে পাওয়া মুশকিল এই ক্রাইটেরিয়ার লোক,
তো যদি ফুল টাইম পুলিশ মন্ত্রী হন, সবার আগে তো জেলে যাবে হুমায়ুন কবির নিজে। কারণ মোহাম্মদ গাজনীর পরে কেউ এত বড় সাম্প্রদায়িক কথা বলেননি যে 30% হিন্দুকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে, এই ভাগীরথীর জলে ভাসিয়ে দেয়, এটা আর কেউ বলেনি। অতএব জেলে গেলে প্রথম যে মানুষটা জেলে যাবে তার নাম হচ্ছে হুমায়ুন কবির, এক। আর দুই, যেমন মানে শকুনের নজর ভাগাড়ের দিকে, কাকে পুলিশ মন্ত্রী বানাতে হবে? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় অভিযুক্ত গরু পাচার, সোনা পাচার, বালি পাচার, কয়লা পাচারে তাকে বানাবে পুলিশ মন্ত্রী। এই যে কি হাস্যস্কর কথাবার্তা এদের, এক একজন মানে এক্সে বার্কার এই তৃণমূলে। এগরায় তৃণমূল নেতার বিজেপির সদস্য পদ গ্রহণ নিয়ে ভুয়ো পোস্ট। তৃণমূল নেতা গোপাল বেরার নামে ভুয়ো পোস্ট করেন সুজিত মিশ্র। এগরা থানায় অভিযোগ দায়ের তৃণমূল নেতা গোপাল বেরার। এগরায় তৃণমূল নেতার বিজেপিতে যোগদান নিয়ে ভুয়ো পোস্ট। তৃণমূল নেতা গোপাল বেরার নামে ভুয়ো পোস্ট করেন মিশ্র। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোপাল বেরা তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। কি অভিযোগ, তৃণমূলের ক্ষেত্রে কি বক্তব্য, বিজেপির বা বক্তব্য কি, গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি সুব্রত বাচ্চার কাছ থেকে। সুব্রত, ঠিক কি বক্তব্য তৃণমূলে, কি বা অভিযোগ তারা করলেন থানায়? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখবো, পূর্ব মেদিনীপুর এগরা 1 নম্বর ব্লকে ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত অন্তর্গত 204 নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের জেতা পঞ্চায়েত সদস্য তথা গোপাল বেরা, তিনি 1998 সাল থেকে তৃণমূল দলের সঙ্গে যুক্ত এবং সেই সাথে তিনি দুবার পঞ্চায়েত সমিতির মেম্বারও ছিলেন। একবার তিনি পূর্ত কর্মাধ্যক্ষ হন। তারপরেও দেখা যায় যে হঠাৎ করে গতকাল সোশ্যাল মিডিয়ায় সুজিত মিশ্র নামে একজন ব্যক্তি তিনি প্রচার করেছেন যে পশ্চিম বর্দা গ্রামের গোপাল বেরা বিজেপি সদস্যপদ গ্রহণ করার জন্য তাকে ধন্যবাদ জানাই। এই সোশ্যাল মিডিয়ায় এই খবর চাউর হতেই সঙ্গে সঙ্গে গোটা চতুর্দিকে শোরগোল পড়ে যায় এবং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমস্ত জিনিসকে নিন্দা করা হয়। সেই সঙ্গে সঙ্গে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোপাল বেরা লিখিত অভিযোগ দায়ের করেছে এগরা থানায় ওই সুজিত মিশ্র বলে ওই ব্যক্তির নামে। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং থানা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার জন্য আশ্বাস দেওয়া হয়েছে। ঋষিকেশ দা, অনেক ধন্যবাদ সুব্রত। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি সুব্রত পাত্রের সঙ্গে। তৃণমূল নেতা গোপাল বেরার নামে ভুয়ো পোস্ট সুজিত মিশ্রর, তিনি নাকি বিজেপিতে যোগ দিয়েছেন এই সম্পর্কে একটি পোস্ট করা হয়। তবে ইতিমধ্যে গোপাল বেরা তিনি এগরা থানায় অভিযোগ দায়ের করেছেন। তৃণমূল নেতা গোপাল বেরার নামে ভুয়ো পোস্ট করেন সুজিত মিশ্র। ইতিমধ্যে এগরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এগরায় তৃণমূল নেতা বিজেপি সদস্যপদ গ্রহণ নিয়ে ভুয়ো পোস্ট করা হয় বলে অভিযোগ। এগরায় তৃণমূল নেতার বিজেপিতে যোগদান নিয়ে ভুয়ো পোস্ট জানিয়ে ইতিমধ্যে থানায় দ্বারস্থ হয়েছেন ওই তৃণমূল নেতা। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানকে কটাক্ষ অনুপম হাজরার। টার্গেট পূরণের তাগিদে বিজেপি নেতারা 5-6টি করে সিম কার্ড তুলছেন। রাজ্য বিজেপির সভাপতির নির্দেশেই এ কাজ করছেন নেতারা। সংগঠন নিয়ে রাজ্য বিজেপির সভাপতিকে তীব্র কটাক্ষ অনুপমের। টার্গেট পূরণের তাগিদে বিজেপি নেতারা 5-6টি করে সিম কার্ড তুলছেন। বিজেপির এই সদস্য সংগ্রহ অভিযান নিয়ে কটাক্ষ করেছেন অনুপম হাজরা। তার সোশ্যাল মিডিয়া পোস্ট করে তিনি এই কটাক্ষ করেছেন। রাজ্য বিজেপির সভাপতিকে তীব্র কটাক্ষ অনুপম হাজরার। এরই পাশাপাশি সদস্যতা অভিযান নিয়ে বিজেপিতে ব্যাপক গণ্ডগোল। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের তোপ রাজ্য নেতৃত্বকে, তড়িঘড়ি সক্রিয় অভিযান রাজ্য নেতৃত্বের, কটাক্ষ বিভিন্ন মহলের।
এই বিষয়গুলি নিয়েই আমরা কথা বলবো। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমার সঙ্গে নিউজ রুমে। অঞ্জনদা, প্রথমেই যেটা জানতে চাইবো, অনুপম হাজরা তিনি এই বিজেপির সদস্যপদ যে অভিযান চলছে, ইতিমধ্যে তো কেন্দ্রীয় রোশানলে পড়েছেন রাজ্য নেতারা, তারপর আবার অনুপম হাজরার এই কটাক্ষ, বিজেপির বিড়ম্বনা কি আরো বাড়লো? দেখো, তুমি জানো যে অনুপম হাজরা বিজেপির প্রাক্তন সাংসদ ছিলেন এবং বর্তমান যে রাজ্য নেতৃত্ব, সেই রাজ্য নেতৃত্বকে কার্যত বিরুদ্ধে তার বিদ্রোহ তিনি ঘোষণা করেছিলেন, ফলে তিনি একটা সাইড হয়ে গেছেন। কিন্তু কিভাবে এই সদস্য অভিযান চলছে, যেখানে মনে করছেন যে বিভিন্ন মানুষ যারা বিজেপি করেছেন, প্রাক্তন নেতৃত্ব দিয়েছেন, তারা মনে করছেন যে সংগঠন নেই, লিডার নেই, সেখানে দাঁড়িয়ে এই 1 কোটি সদস্য সংগ্রহ কিভাবে সম্ভব? ইতিমধ্যে সেই 1 কোটি সদস্য সংগ্রহ কিন্তু দলের মধ্যে বলতে শুরু হয়েছে যে আমরা 60 লক্ষ করতে পারলেই যথেষ্ট হবে। এই আজকের ডেটেও কিন্তু 10 লক্ষে দাঁড়িয়ে আছে বিজেপি সদস্য সংগ্রহ অভিযান। সেটাকে অতিক্রম করার যে চেষ্টা বিজেপি করছে, সেইটা কিন্তু বিজেপি সফল হতে পারছে না। মূল কারণ সাংগঠনিক দুর্বলতা। এই সংগঠন নেই বলে, নিচুস্তলার কর্মীরা সক্রিয় নয় বলে, বহু কর্মী বসে গেছে বলে, ফলে বিজেপির এই সদস্য সংগ্রহ অভিযান ব্যাহত হচ্ছে। অনুপম হাজরা কার্যত সেটাকেই ইঙ্গিত করেছেন, পরিষ্কারভাবে তিনি সেটা বলতে চেয়েছেন যে অনেকগুলো, তুমি জানো যে মিস কল দিয়ে সদস্য সংগ্রহ করা আছে, এই মিস কলটা একজন দিলে সে আর নিজে আরেকটা মিস কল সেই নাম্বার থেকে দিতে পারে না, ফলে প্রচুর সিম কার্ড কিনছে বিভিন্ন নামে এবং সেই সিম কার্ডগুলো থেকে মিস কল দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবেই সদস্য সংগ্রহ অভিযান একটা নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়া যায়। কিন্তু এটা তো এক ধরনের ছলনা বলতে পারো একটা রাজনৈতিক দলের। সংগঠন নেই, নেতৃত্ব নেই, কর্মী নেই, সেখানে দাঁড়িয়ে এইভাবে ব্যাকডোর দিয়ে সদস্য সংগ্রহ করা, সেইটাকেই কটাক্ষ করেছেন বিজেপির প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। অঞ্জনদা, এই বিজেপির শীর্ষ নেতৃত্ব, অর্থাৎ আমি যদি বলি রাজ্যের শীর্ষ নেতৃত্ব, তারা এটাকে বলেনি যে মিথ্যে বলছেন অনুপম হাজরা বা কিছু? এখনও কিন্তু এখনও আসেনি, কারণ অনুপম হাজরা দিয়েছেন কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায়, তারা এই বিষয়টা বুঝছেন না। তিনি যখন সোশ্যাল মিডিয়ায় নিয়েছেন, নিশ্চয়ই তিনি দায়িত্ব নিয়েছেন এবং তার হাতে যথেষ্ট পরিমাণে প্রমাণ রেখেই তিনি এইটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ফলে স্বাভাবিকভাবেই এটা নিয়ে বলার হয়তো বিজেপি নেতৃত্বের কিছু নেই, হয়তো এড়িয়ে যাবেন তারা, পরিষ্কারভাবে বলবেন যে অনুপম হাজরা কী বলেছেন, প্রাক্তন সাংসদ ছিলেন, এটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। কিন্তু বাস্তব চেহারাটা কিন্তু এটাই হচ্ছে বিজেপির নিচুতলার কর্মীদের ক্ষোভ, যে নেতৃত্বে যারা বসে আছেন, রাজ্য নেতৃত্বে যারা বসে আছেন, তারা সংগঠনটাকে কিভাবে চালাচ্ছেন, কত রকমের ফলস রয়েছে সংগঠনের মধ্যে, এবং সেটাকে কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝানোর জন্য মিথ্যে কথা, মিথ্যে উপায় বার করে সেটাকে ফেঁপে পুলে দেখানোর চেষ্টা করছেন। সেটাই কার্যত অনুপম হাজরার পোস্টের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে। এরই পাশাপাশি অঞ্জনদা, এই বিজেপির এই সদস্য গ্রহণ করাটা নিয়েও একটা গন্ডগোল দেখা দিচ্ছে। একে কেন্দ্রীয় নেতৃত্বের একটা চাপ রয়েছে। আগের দিনে আমরা খবর করেছিলাম যে 50 লক্ষ সদস্য না হলে দিল্লিতে যেতে মানা করা হয়েছিল, আবারও কেন্দ্রীয় নেতৃত্বে একটা চাপ। সব মিলিয়ে এই চাপের জন্যই কি এতটা গন্ডগোল পেকে যাচ্ছে? দেখো, চাপ তো থাকবেই। একটা রাজ্যে 1 কোটি সদস্য সংগ্রহ করা কি কম ব্যাপার বিজেপির মতন একটা দলের? এবং তুমি জানো যে এর আগে এসে পরিষ্কারভাবে বলে দিয়ে গেছিলেন যে 50 লক্ষ সদস্য না হলে 20 তারিখে যে দিল্লিতে রিভিউ মিটিং আছে সমস্ত রাজ্যের, সেই রিভিউ মিটিংয়ে আসবেন না। রাজ্য নেতৃত্বকে বলে দিয়ে গেছেন সুনীল বনসাল। সেই জায়গাটাও এখনও তারা পৌঁছতে পারেনি, চেষ্টা করছেন, মেগা সদস্য সংগ্রহ অভিযানের ডাক দিয়েছেন, কিন্তু পুরোটা সফল হতে পারছেন না। সংগঠনের হাল খারাপ বলেই সেই জায়গায় পৌঁছতে পারছে না বিজেপি। অঞ্জনদা, থাকুন আমাদের সঙ্গে। সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, তিনি ঠিক কি বলেছিলেন এই ব্যাপারে শুনবো। 1 কোটির টার্গেট আমি দিয়েছি, তো সেই 1 কোটির টার্গেট আমরা সামনে রেখেছি। 100 যদি আপনি টার্গেট করেন, 100 না পৌঁছতে পারলেন, 60-70 অব্দি তো পৌঁছতে পারবেন। তো স্বাভাবিকভাবে সবসময় টার্গেট বড় রাখতে হয়। আমার বিশ্বাস, আমরা যদি পুরো দেশের মতো লম্বা সময় পাই, আমি জানি না আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেটা অ্যালাউ করবে কিনা, যদি করেন ওনারা, তাহলে আমরা পৌঁছে যাবো। অঞ্জনদা, সুকান্ত মজুমদারের এই বক্তব্য শোনালাম। তিনি বলছেন যে 1 কোটি আমরা টার্গেট রেখেছি, কিন্তু 50-60 লক্ষে পৌঁছতেও তো পারি, অর্থাৎ আগেই কোথাও গিয়ে হেরে যাওয়ার মানসিকতা। একদম সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য জীবনে।
নিজে সভাপতি হয়ে তিনি হয়তো অনুভব করছেন যে আমরা ঠিক জায়গায় পৌঁছতে পারবো না, 1 কোটি টার্গেটে আমরা পৌঁছতে পারবো না, তাই বোধহয় বলছেন যে টার্গেট বড় রাখো, তবেই আমরা 50-60 হাজারে 60 লক্ষে পৌঁছতে পারবো। এইটা আসলে নিজেরাও অনুভব করছেন যে বিরাট বড় কোথাও ল্যাপস হয়ে যাচ্ছে। যে ধরনের সংগঠন থাকা উচিত, যে ধরনের নিচুতলার কর্মীদের সঙ্গে যোগাযোগ করা উচিত, পুরনো দিনের বিজেপিকে সক্রিয় করা উচিত যারা বসে গেছেন, সেই জায়গাটা কিন্তু বর্তমান নেতৃত্ব ব্যর্থ। এই ব্যর্থতার চিত্র কিন্তু বারবার ফুটে উঠছে সদস্য সংগ্রহ অভিযান, তারই একটা উদাহরণ বলতে পারো। একদমই, অনেক ধন্যবাদ অঞ্জনদা। কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে, এবং এই সদস্য পদ বা এই সদস্যতা অভিযান নিয়ে বিজেপিতে ব্যাপক গণ্ডগোল, অনুপম হাজরার কটাক্ষ, সব মিলিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বও কিন্তু বুঝতে পারছেন যে 1 কোটি সদস্য সংগ্রহ করার কাজটা মোটেই সহজ নয়। ইডির সাফল্য নিয়ে সুপ্রিম কোর্টের তির্যক মন্তব্য। পিএমএলএ অভিযোগের প্রেক্ষিতে সাজার সংখ্যা কত, একদিন সেই হিসেব করতে হবে ইডিকে, সুপ্রিম কোর্টের মন্তব্য। বারবারই কিন্তু আমরা দেখেছি এই পিএমএলএ যে তদন্ত, সেই তদন্ত নিয়ে বারবারই একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে এই পিএমএলএ মামলা চলছে। বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার বলেছে যে প্রতিহিংসাবশত এই ধরনের এই তদন্ত বা এই ধরনের মামলা তাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে। এবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে ইডির সাফল্য। এর আগে আমরা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক নেতা নেত্রীদের মুখে বলতে শুনেছি ইডি বা সিবিআই এর সাফল্য কতটা, তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এবার সুপ্রিম কোর্ট ইডির সাফল্য নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিল কার্যত। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পল্লবদা, ঠিক কি বক্তব্য এক্ষেত্রে সুপ্রিম কোর্টের, কি পর্যবেক্ষণ? দেখুন, আজকের যে ডিভিশন বেঞ্চ এই মন্তব্যটা করেছে, তারই অন্যতম এক সদস্য বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া, তিনি আগে অন্য একটা মামলার পরিপ্রেক্ষিতে একটা পরিসংখ্যান দেন। সেখানে দেখা যায় যে বিগত 10 বছরে প্রায় 5000 পিএমএলএ অভিযোগের জেরে মাত্র 40 জনের সাজা হয়েছে। প্র্যাকটিক্যালি এই শকিং যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু আজকে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে একদিন তোমাদেরকে কিন্তু এই হিসেবটা তোমার করতে হবে এই লো রেট অফ কনভিকশনের জন্য। ফলে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যোগ্যতা নিয়ে কিছুটা প্রশ্ন কিন্তু আজকে সুপ্রিম কোর্টের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা দিল বলে বলা যায়। হ্যাঁ, ধন্যবাদ পল্লব। কথা বলছিলাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। স্বাস্থ্য ভবনে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডেপুটেশন ঘিরে উত্তেজনা। সিনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবনে ঢুকতে দিল না পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় ডাক্তারদের। স্বাস্থ্য সচিবের গাড়ি ঘিরে বিক্ষোভ সিনিয়র ডাক্তারদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সিনিয়র ডাক্তাররাই। স্বাস্থ্য সচিবের গাড়ি ঘিরে বিক্ষোভ সিনিয়র ডাক্তারদের। স্বাস্থ্য ভবনে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডেপুটেশন। যেমন ব্যারিকেড সরাতে বাধ্য হয়েছিলেন, এই গেট ওনারা খুলে দিতে বাধ্য হবে। আমরা বসে যাব তো রাস্তা পাচ্ছে না। আমরা এখানে বসে যাব। তারা বেরোচ্ছেন। আমাদের তো মিটিং আছে, আমাদেরকে বলতে দিতে হবে তো। এই মুহূর্তে ছবি দেখলেন শাকিল মুস্তাক রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। শাকিল, এই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের এদের বক্তব্য কি, দাবি কি মূলত? জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর পশ্চিমবঙ্গ সিনিয়র ডাক্তারের তরফ থেকে আজকে
স্বাস্থ্য ভবনে তারা ডেপুটেশন কর্মসূচি ডেপুটেশন দেবে বলে তারা কিন্তু বেশ কিছু ডাক্তার, সিনিয়র ডাক্তার তারা কিন্তু স্বাস্থ্য ভবনের গেটের সামনে জড়ো হয়েছিল। এরপরেই কিন্তু বিধাননগরের পুলিশের তরফ থেকে কিন্তু গেট বন্ধ করে তাদেরকে আটকানো হয়। তারা যেতে পারবেন না প্রথমে তাদেরকে বললেও, কিন্তু পরবর্তী সময় তারা যখন যে স্বাস্থ্য সচিব যে স্বরূপ নারায়ণ নিগম তিনি বেরোচ্ছিলেন এবং তার নিজের গাড়ির সামনে গিয়ে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এবং আটকানোর চেষ্টা করেন এই যে সিনিয়র ডাক্তারদের একাংশ। এরপরেই কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে জানানো হয় যে 4 থেকে 5 জনের একটি প্রতিনিধি দল তারা কিন্তু স্বাস্থ্য ভবন, সেই স্বাস্থ্য ভবনে গিয়ে কিন্তু তাদের যে দাবি দাবা আছে সেই দাবি দাবা কিন্তু ডেপুটেশনের মাধ্যমে বলতে পারবে। এরপরেই কিন্তু তারা 4 থেকে 5 জন প্রতিনিধি দল নিয়ে তারা ভিতরে যায় এবং সেখানে গিয়ে ডেপুটেশন দিয়ে তারা কিন্তু বাইরে বেরিয়ে আসে। বেশ, শাকিল থাকো তুমি আমাদের সঙ্গে। এটি পাশাপাশি আরজিকর কাণ্ডের 100 দিন পার, ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সিবিআই দপ্তরে ডেপুটেশন দেয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সিজিওতে ঢোকার আগেই আটকে দেওয়া হয়, আটকায় কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা। শাকিল মোস্তাক রোজন, শাকিল কি হয় তখন এবং এই ডেপুটেশন কি দিতে পেরেছিলেন জুনিয়র ডাক্তাররা? একদমই, দেখো আরজিকরের যে চিকিৎসক খুন ও ধর্ষণের যে ঘটনা ঘটেছিল তার কিন্তু 100 দিন অতিক্রান্ত হয়ে গেছে। এরপরেই কিন্তু আজকে একটি ডাক্তারের সংগঠন, জুনিয়র ডাক্তার স্পন্সর সংগঠনের তরফ থেকে কিন্তু তারা ডেপুটেশন দিতে আসে এবং যে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তর আছে সেই মূল গেটের পাশেই কিন্তু তারা সেই আটকে পড়ে, মানে কেন্দ্র বাহিনীর যে নিরাপত্তা রক্ষী থাকে তারা কিন্তু আটকে দেয়। এরপরেই তাদের সঙ্গে কিন্তু বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে এই যে ডাক্তার, জুনিয়র ডাক্তার ফর্ম। তারপরেই কিন্তু তাদের যে পারমিশন নিয়ে তাদেরকে দুজনের প্রতিনিধি একটি দল সিবিআই দপ্তরে কিন্তু তদন্তকারী অফিসারদের কাছে একটি ডেপুটেশন দিয়েছে। মূলত তারা যেটা দাবি করছে যে চিকিৎসক খুন ও ধর্ষণের যে ঘটনা ঘটেছিল, তিনি যে মূল অভিযুক্ত সঞ্জয় রায় একজন কিন্তু গ্রেপ্তার হয়েছে, তিনি কিন্তু একা অভিযুক্ত নয়, এর পিছনে অন্য কেউ থাকতে পারে, এমনটাই কিন্তু তারা কিন্তু মনে করছে, বারবার দাবি তুলছেন। সেই কারণেই কিন্তু অবিলম্বে মূল অভিযুক্তদের ধরতে হবে, আরো যারা অভিযুক্ত আছে তাদেরকে ধরে অবিলম্বে শাস্তি দিতে হবে। ধন্যবাদ শাকিল। কথা বলছিলাম প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে। আজ ফের শিয়ালদা কোর্টে পেশ করা হয় সঞ্জয় রায়কে। সঞ্জয়ের মুখ বন্ধ করতে নয়া কৌশল নিয়েছে পুলিশ। ভ্যান থেকে নামতেই পুলিশ কর্মীরা জোরে জোরে গাড়ি বাজান, একসঙ্গে বেশ কয়েকটি গাড়ি বিকট শব্দে হর্ন বাজায়। কারণ এর আগে এই চার্জ গঠন হওয়ার পর থেকে, যেদিন চার্জ গঠন হলো সেদিনকে দেখা গিয়েছিল আদালত চত্বর থেকে বেরোনোর পরে সঞ্জয় রায় তিনি চিৎকার করে বলতে থাকেন যে তাকে ফাঁসানো হয়েছে, তিনি নির্দোষ। আর এরপর থেকেই সঞ্জয় রায় যাতে আর বলতে না পারেন, এর আগের দিন আমরা দেখেছিলাম তার মুখ বন্ধ করে নিয়ে যাওয়া হচ্ছিল। আজকে অন্য কৌশল নিয়েছে পুলিশ, জোরে জোরে গাড়ি বাজানো হয় এবং হর্ন বাজানো হয়। আশপাশে থাকা যে সমস্ত গাড়িগুলো ছিল বিকট শব্দে হর্ন বাজানো হয়। শিয়ালদা কোর্টে পেশ করা হয়েছে সঞ্জয় রায়কে। সিবিআই চার্জশিটের পরিপ্রেক্ষিতে চার্জ গঠন এবং তারপরে বিচার প্রক্রিয়ার শুনানি চলছে। প্রত্যেক দিনই রুদ্ধদ্বার এই শুনানি চলছে। এক একজন যারা সাক্ষী রয়েছেন তাদের সাক্ষ্য গ্রহণ হচ্ছে। জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নির্যাতিতার পরিবারের লোকজন তাদের সাক্ষ্য নেওয়া, পাশাপাশি যে সমস্ত ডাক্তাররা ছিলেন, ফরেনসিক টিম, তাদের প্রত্যেকেরই সাক্ষ্য গ্রহণ হচ্ছে একে একে। আজ আবারও সঞ্জয় রায়কে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন সঞ্জয় রায় যাতে তার মুখ বন্ধ করানো যায় সে কারণে কিন্তু বিশেষ কৌশল নিয়েছিল পুলিশ। আজ বিকট শব্দে হর্ন বাজানো হয়, ভ্যান থেকে নামতেই পুলিশ কর্মীরা জোরে জোরে গাড়ি বাজাতে থাকেন, একসঙ্গে বেশ কয়েকটি গাড়ি বিকট শব্দে হর্নও বাজায়। কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনায় নয়া মোড়। ঘটনার সময় ব্যবহার স্কুটির নাম্বার প্লেট ভুয়ো।
সেকেন্ড হ্যান্ড স্কুটি কেনে গুলজার, যার থেকে স্কুটি কেনা হয় তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনায় যে স্কুটিটি ব্যবহার করা হয়েছিল সেই স্কুটির নাম্বার প্লেট ভুয়ো বলে জানা যাচ্ছে। চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে। সেকেন্ড হ্যান্ড স্কুটিটি কিনেছিল গুলজার। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টা এবং সেই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই দিনকার যে হারহিম করা সেই সিসিটিভি ফুটেজ থেকে কিন্তু অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। সেই দিনই যিনি গুলি করতে এসেছিল যে ব্যক্তি, তাকে ধরে ফেলে ধাওয়া করে সুশান্ত ঘোষ সহ সেখানে থাকা আরও ব্যক্তিরা। এবং এই ঘটনায় যে স্কুটিটি ব্যবহার করা হয়েছিল তার নাম্বার প্লেট ভুয়ো বলে জানা যাচ্ছে। ট্যাব জালিয়াতি কাণ্ডে পুলিশের জালে চক্করের পাণ্ডা। বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স এরিয়া থেকে গ্রেপ্তার মূল পাণ্ডা মাঝারুল আলম। চোপড়ার বাসিন্দাকে গ্রেপ্তার করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। ঝাড়গ্রাম জেলায় এখনো পর্যন্ত 12টি স্কুলে 62টি অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ এসেছে। বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স এরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ট্যাব জালিয়াতি কাণ্ডে পুলিশের জালে চক্রের পাণ্ডা। গ্রেপ্তার মাঝারুল আলম। চোপড়ার বাসিন্দাকে গ্রেপ্তার করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। ট্যাব জালিয়াতি কাণ্ডে পুলিশের জালে চক্করের পাণ্ডা। প্রতিনিধি অরূপ ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অরূপ, কিভাবে এই পাণ্ডার খোঁজ পেল পুলিশ, তাকে যে গ্রেপ্তার করতে পারলো অবশেষে, ঠিক কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, ঝাড়গ্রাম জেলার মোট 12টি স্কুলের 50টি অ্যাকাউন্ট থেকে এই ট্যাবের টাকা সরানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। আর তারপর ইতিমধ্যে তদন্তে নেমেছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। ঝাড়গ্রাম সাইবার থানার পাশাপাশি বিভিন্ন থানায় এর অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত নেমে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, যেটা আমরা বিধাননগর কমিশনারের ইলেকট্রনিক্স কমপ্লেক্স এরিয়া থেকে মাঝারুল আলম নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আজ দুপুরে তাকে ঝাড়গ্রাম আদালতে পেশ করে ঝাড়গ্রাম থানার পুলিশ। আর ইতিমধ্যে এই ঘটনার পুরো তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ এবং ওই ব্যক্তির পাশ থেকে জানার চেষ্টা করছে পুলিশ কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত। ইতিমধ্যে যেটা প্রশাসন সূত্রে আরো জানা যাচ্ছে যে এর সাথে জড়িত রয়েছে আরো বেশ কয়েকজন। ইতিমধ্যে যে মূল চক্র, সেই মূল চক্রের এখন কে বা কারা রয়েছে তাদের তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং তাদেরকে খোঁজ শুরু করেছে পুলিশ। ঠিক আছে অরূপ, এই মাঝারুল সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, যেটা প্রশাসন সূত্রে আমরা জানতে পারছি যে এই মাঝারুল ওই যে কাণ্ড ঘটতো, যে ট্যাপের যে টাকানো সরানো হতো, তার মূল মাথা এর সাথে আরো অনেকে যুক্ত রয়েছে বলে যেটা অনুমান করা হচ্ছে এবং পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। কিভাবে সেই চক্রটা চালাচ্ছিল কিছু কি জানতে পেরেছে পুলিশ বা কিছু কি বলেছে মাঝারুল? না, ইতিমধ্যে এখনো মাঝারুল বা পুলিশ সূত্রে সেভাবে কিছু জানা যায়নি। তবে আমরা জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কথা বলে তারা জানান এই বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন একটি সাংবাদিক বিবৃতির মাধ্যমে পুরো বিষয়টি জানানো হবে। ধন্যবাদ অরূপ। কথা বলছিলাম প্রতিনিধি অরূপ ঘোষের সঙ্গে। ট্যাব জালিয়াতি কাণ্ডে পুলিশের জালে চক্রের মূল পাণ্ডা বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঝাড়গ্রাম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ট্যাব জালিয়াতি কাণ্ডে পুলিশের জালে চক্রের পাণ্ডা। এদিকে ট্যাব জালিয়াতি কাণ্ডে যে আরো 3 জনকে যে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে আলিপুর আদালতে পেশ করা হয় এবং যেটা জানা যাচ্ছে এর মধ্যে একজন প্রাথমিক স্কুলের শিক্ষকও রয়েছেন। ট্যাব জালিয়াতি কাণ্ডে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ট্যাব কাণ্ডে ধৃত 3 জনকে আলিপুর আদালতে পেশ করা হয়। অভিযুক্তদের নাম দিবাকর দাস, গোপাল রায়, বিশাল ঢালি,
শুভজিৎ চক্রবর্তী রয়েছেন। শুভজিৎ, এই যে দিবাকর দাস তিনি চোপড়ার প্রাথমিক স্কুলের শিক্ষক, কিভাবে এই জালিয়াতির সঙ্গে তিনি যুক্ত হলেন, কি জানতে পারছো? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে আজ কিন্তু তিনজনকেই ট্যাপ কাণ্ডে যে কলকাতা পুলিশ দেশমুখকে গ্রেপ্তার করেছে তাদের তিনজনকেই কিন্তু আলিপুর আদালতে পেশ করা হয় এবং যেটা জানা যাচ্ছে অভিযুক্তদের নাম গোপাল রায়, বিশাল ঢালি এবং দিবাকর দাস। এবং তোমায় জানিয়ে রাখবো এই যে দিবাকর দাস, যার কথা যে অভিযুক্ত যাকে আজকে কোর্টে পেশ করা হয়েছে, তিনি কিন্তু চোপড়ার মরিচা গোয়ালগঞ্জ যে প্রাথমিক স্কুল, সেই প্রাথমিক স্কুলের শিক্ষক বলে যাচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে যেটা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে যে আবেদন জানানো হয়েছে কোর্টে যে এদের প্রত্যেককেই পুলিশে বোঝাতে প্রয়োজন, তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কিন্তু পুরো বিষয়টি পুলিশ জানার চেষ্টা করবে। পাশাপাশি এই প্রাইমারি স্কুলের যিনি শিক্ষক, যার কথা উঠে আসছে দিবাকর দাস, যিনি অভিযুক্ত এবং তিনি কিভাবে এই গোটা বিষয়ের মধ্যে জড়িয়ে পড়লেন, তার পাশাপাশি তার সাথে আরো কারা কারা রয়েছে, এই তিনজনের সাথে আরো কারা রয়েছে। তুমি জানো এর আগেও কিন্তু বেশ কিছু জনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ এই ট্যাপ কাণ্ডে এবং আজও কিন্তু তিনজনকে আদালতে পেশ করা হয়। এদেরকে হেফাজতে নেওয়ার পরই কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে গোটা বিষয় পুলিশ যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে। এখনো পর্যন্ত কিন্তু কোর্টের পক্ষ থেকে এদেরকে পুলিশ হেফাজত দেওয়া হবে নাকি জেল হেফাজত দেওয়া হবে সেই সম্বন্ধে কিন্তু কোনো রায় ঘোষণা করা হয়নি। বর্তমানে রায়দান যে স্থগিত রয়েছে, রিজার্ভ রয়েছে, তবে পুলিশ কিন্তু তাদেরকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে আলিপুর আদালত। ধন্যবাদ শুভজিৎ। কথা বলছিলেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে। দিবাকর দাস, গোপাল রায়, বিশাল ঢালি তাদেরকে আজ আদালতে পেশ করা হয়েছে। ট্যাপ কাণ্ডে ধৃত তিনজন আলিপুর আদালতে তাদেরকে পেশ করা হয়েছে। এদের মধ্যে দিবাকর দাস তিনি প্রাথমিক স্কুলের শিক্ষক বলে জানা যাচ্ছে। চোপড়ার প্রাথমিক স্কুলের শিক্ষক দিবাকর দাস। সরকারি সম্পত্তি ভাঙচুর করা হলে যে রাজনৈতিক দলই করুক না কেন তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে কেন উপযুক্ত সরকারি সম্পত্তি ভাঙচুরের ধারা প্রয়োগ করা হবে না, প্রশ্ন তুলল হাইকোর্ট। হিংসা, দাঙ্গা, হাঙ্গামা, যে কোনো অশান্তি, হাতাহাতিতে সরকারি সম্পত্তি ভাঙচুর করার নজির নেহাত কম নেই। এবার সরকারি সম্পত্তি ধ্বংস করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মালদার পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের অর্থ তছরূপের অভিযোগে আন্দোলন শুরু করে একদল। সেই আন্দোলন শুরুর পরই ভাঙচুর হয় পঞ্চায়েত অফিসে। কিন্তু সেবার সরকারি সম্পত্তি নষ্টের ধারা প্রয়োগ করেনি পুলিশ। সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, কেন সরকারি সম্পত্তি নষ্টের ধারা প্রয়োগ করা যাবে না সে বিষয়ে একটি রিপোর্ট জমা করতে হবে রাজ্য প্রশাসনকে। মালদার পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতে আর্থিক তছরূপের অভিযোগ নিয়ে একদল দুষ্কৃতী পঞ্চায়েত অফিসে ঢুকে সরকারি সম্পত্তি ভাঙচুর করে বলে অভিযোগ জানান মালদার গ্রাম পঞ্চায়েতের প্রধান। রাজনৈতিক বিবাদের কারণে সরকারি অফিস কেন ভাঙচুর করা হবে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একই সঙ্গে এই ধরনের ঘটনায় সরকারি সম্পত্তি ভাঙচুরের সংশ্লিষ্ট ধারা কেন প্রয়োগ করা হয়নি তা নিয়েও পুলিশের আইনজীবীর কাছে জানতে চান বিচারপতি। অবিলম্বে অভিযোগ পুনরায় খতিয়ে দেখে উপযুক্ত ধারা প্রয়োগ করার পরামর্শ দেন বিচারপতি। পাশাপাশি পুলিশকে রিপোর্ট জমার নির্দেশও দেন তিনি। আগামী 17ই জানুয়ারি ফের এই মামলার শুনানি। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। আবাস যোজনায় ঘর পাচ্ছেন না প্রকৃত যারা যোগ্য, তারাই ঘর পাচ্ছেন না প্রকৃত উপভোক্তারা। এবার উপভোক্তাদের টাকা আত্মসাতের অভিযোগে 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযোগ জানান মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও। সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন 25 জনের বিরুদ্ধে সরকারি অর্থ তছরূপের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। উপভোক্তাদের টাকা আত্মসাতের অভিযোগ, তছরূপের অভিযোগ নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। বিভিন্ন জেলায় আবাস বিক্ষোভ চলছে, ঘর মিলছে না যোগ্য প্রার্থীদের। আবাস তালিকায় নাম না থাকার অভিযোগে পুঞ্জীভূত হচ্ছে ক্ষোভ। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের টাকা আত্মসাতের অভিযোগে 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল রায়দিঘি বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও। অভিযোগের ভিত্তিতে এফআইআর শুরু করল রায়দিঘি থানা। এফআইআর এর তালিকায় নাম রয়েছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী মবেজেল গাজী, শ্বশুর খালেক গাজী ও তৃণমূলের বুথ সভাপতি মুস্তাফা কয়ালের।
2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ব্যাপক তছরূপের অভিযোগ ওঠে। তছরূপের বিরুদ্ধে দোষীদের শাস্তির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি কর্মী দীপু বর। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে তদন্তের নির্দেশ দেন। তদন্তে 27 জনের বিরুদ্ধে বেআইনিভাবে অন্যের বাড়ির টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। এরপর 2023 সালের নভেম্বর মাসে 27 জনের কাছে 1,20,000 টাকা ফেরতের নোটিশ দেয় ব্লক প্রশাসন। 15 দিনের মধ্যে টাকা ফেরানোর নির্দেশ ছিল, কিন্তু 1 বছর পরেও 30 লক্ষের মধ্যে মাত্র 3.5 লক্ষ টাকা ফেরত আসে। অবশেষে গত সপ্তাহে মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও 25 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রায়দিঘি থানায়। 4 জন ফুল মানি রিফান্ড করেছে 1,20,000 করে, আর বাদ বাকিগুলো কেউ 20 বা 30, 25 রিটার্ন করেছেন। যারা পার্ট পেমেন্ট করেছে এবং যারা ফুল পেমেন্ট করেছে, যেহেতু এটা একটা অপরাধের মধ্যেই মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গণ্য হয়েছে, তাই আমরা এই 25 জন বেনিফিশিয়ারির নামেই যারা টাকা নিয়েছে ডিএমআই, তাদের নামে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ এবং মহামান্য আদালতের নির্দেশে আমরা এফআইআর করছি। চুরি করা হয়েছে, এটাকে অন্যের অ্যাকাউন্টে চলে যাওয়া বলা নয়, কিন্তু এটাকে চুরি করা হয়েছে, প্রকাশ্য চুরি করা হয়েছে এবং আধিকারিকরা চুরি করেছেন। কারণ এই ফর্মগুলো কিভাবে এন্ট্রি হলো সেই আধিকারিকরা তো এন্ট্রি করেছেন। একজনের আইডির সাথে অন্যজনের তৃণমূল নেতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো তো এমনি এন্ট্রি হয়ে যায়নি, আগে থেকে ছিল না, কিন্তু এটাগুলোকে এন্ট্রি করা হয়েছে যেন টাকাগুলোকে চুরি করা যায়, এবং তার বিরুদ্ধে আমি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম। আদালতের নির্দেশে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। দলের পক্ষ থেকে কাউকে রিয়াত করা হবে না বলে জানান রায়দিঘির তৃণমূল বিধায়ক অলোক জলদাতা। অবশ্যই নির্দেশ এসছে, আলটিমেটলি দল কোনোরকমভাবে চায় না যে কোনো দুর্নীতির সঙ্গে কেউ জড়িয়ে থাকুক। সব থেকে বড় কথা হচ্ছে গরিব মানুষের কোনোরকমভাবে সরকারি প্রকল্পের সুযোগ অন্য কেউ নিয়ে নেক, গরিব মানুষকে বঞ্চিত করে। একটা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চান না। আমরা দলের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা। সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন 25 জনের বিরুদ্ধে সরকারি অর্থ তছরূপের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। রায়দিঘি থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। ফের অগ্নিকাণ্ড কসবার অ্যাক্রোপলিস মলে ফের অগ্নিকাণ্ড। এ নিয়ে 5 মাসের মধ্যে দ্বিতীয়বার সোমবার বেলার দিকে মলের দ্বিতীয় তলা থেকে প্রবল ধোঁয়া বেরোতে দেখা যায়। প্রাথমিকভাবে দমকলের অনুমান মলের 4 তলার ফুডকোর্ট থেকেই আগুন ছড়িয়েছে। 5 মাসের মাথায় ফের আগুন লাগার ঘটনায় প্রশ্নের মুখে মলের অগ্নি সুরক্ষা ব্যবস্থা। মল কর্তৃপক্ষ সর্বাণী মুখোপাধ্যায় জানিয়েছেন ইন্টারনাল স্টাফরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে। কিছুক্ষণ বন্ধ থাকার পরই খুলে দেওয়া হয়েছে মল। সুন্দরবনের কালিন্দী নদীর ফেরিঘাটে ধসের জেরে বসে গিয়েছে বাঁধের কিছুটা অংশ। রাস্তার নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় আতঙ্কে সুন্দরবনবাসী। হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি ফেরিঘাটের ঘটনা, রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে চলছে ঘাট পারাপার। হিঙ্গলগঞ্জের কালিন্দী নদীর ফেরিঘাট প্রতিনিয়ত কয়েকশো মানুষের যাতায়াত। এবার সেই ফেরিঘাটে দেখা গেল ধস। প্রায় 20 ফুট ধসের জেরে জেটির 2টি পিলারের অবস্থা অত্যন্ত বিপজ্জনক। পাশেই বাঁধের উপরে রয়েছে ইটের রাস্তা। বাঁধের একাংশ ধসে যায়, রাস্তারও হাল খারাপ। যে কোনো মুহূর্তে নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নিচে দিয়ে হাঁটতে পারছি না। কেন? ধস নেমেছে এখানে। কোথায় এটা? এটা হলো ওই দুলদুলি, হ্যাঁ, জেটি ঘাটে ধস নেমেছে। কতটা আতঙ্ক আছে? সবাই, প্রত্যেকে আতঙ্কে, সবাই দুধ দিয়ে যাচ্ছে আর জেটি ঘাট ভেঙে পড়ে যাচ্ছে। আছি যে কখন কি হয়ে যাবে কোনো ঠিক ঠিকানা নেই। জায়গাটা অনেক দিন ধরে এইভাবে দুরবস্থার মধ্যে আমাদের চলছে। অনেক দিনে অনেকে বলেছি এই জায়গাটা কি হচ্ছে, মেরামতি করছে না, কি হচ্ছে কি জানি, আমরা কিছু জানতে পারছি না। পিলার দুটি রীতিমতো বেঁকে গিয়েছে। এমন অবস্থা যে জেটি পেরোতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। প্রাণের ঝুঁকি রয়েছে প্রতিনিয়ত। যদিও বিডিও দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছেন। একটা জলাশয় আছে, যেটা রিপোর্ট পেলাম, জলাশয় থেকে ওই জলটা ড্রেনের একটা ইয়ে আছে, কানেক্টার আছে, সামান্য একটু ইয়ে নেমেছে, মেজর কিছু না। মানে ফেরিঘাটে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আশেপাশে একটু সমস্যা হচ্ছে। প্রশাসনের আশ্বাস পেলেও ভয়ে ততষ্ট হয়ে রয়েছেন সাধারণ মানুষ। কখন যে কি ঘটে যায় আতঙ্ক তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে তাদের।
সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। সূর্যাস্তের পরেই ঘর ছেড়ে সকলকে নিয়ে আশ্রয় নিতে হয় স্থানীয় বিদ্যালয়ে। হাতির ভয়ে যাযাবরের মতো রাত্রি যাপন করছে আলিপুরদুয়ার খয়েরবাড়ি এলাকার দুটি পরিবার। রোজ সেই একই রুটিন। দিনের বেলায় নিজের বাড়ি, আধার নামতেই স্কুল বাড়ি। দীর্ঘ 5 বছর ধরে এইভাবেই দিন কাটছে খয়েরবাড়ির বাসিন্দা চেপটি শৈব ও ফুলমণি মুন্ডার পরিবারের সদস্যদের। হাতির তাণ্ডবে বাড়ি ভেঙে যাওয়ার পর নতুন বাড়ি বানানো হয়েছে প্রায় 20 বার, কিন্তু তারপরেও হাতির হানায় ভেঙে গিয়েছে সেই বাড়িও। নিরুপায় ফুলমণি মুন্ডা ও চেপটি শৈব প্রাণে বাঁচতে সূর্যাস্তের পরেই পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যান পাশের স্কুলে। স্কুল দোতলা হওয়ায় নিরাপদে রাত্রি যাপন করেন সেখানে। স্কুলে থাকেন? হ্যাঁ। কেন? ওই যে হাতি আসে, সূর্য আসলে মানে আমরা রান্না ঠান্না করে স্কুল করে ঘুমাইতে আসে। হাতি কতবার ঘর ভাঙছে? 15-20 বার আসছে। ভেঙে দিছে? হ্যাঁ, বাড়ির ভিতরে ঢুকে। সরকারি ঘর পেয়েছেন? না। এলাকার বাসিন্দা জানান, সন্ধ্যা হতেই জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে বুনো হাতির দল এলাকায় হামলা চালায়। বাসিন্দাদের জমির ফসল, ঘরবাড়ি সব নষ্ট করে দেয়। এর আগেও বহুবার জানানো হয়েছে বন দপ্তরের লোকেদের, কিন্তু তারপরেও মেলেনি সুরাহা, মেলেনি আবাসের বাড়ি। ঝুপড়িতে হাতির তাণ্ডব চললেও কোনো রকমে প্রাণে বেঁচেছেন তারা। এইখানে হাতি 6টা বা 6:30 হলে আসে। আমরা কিন্তু অনেক দূরে গেলেও আমরা তাড়াতাড়ি আসি বাইরে থেকেও। টাওয়ার বা মাদারিহাট যাই, তখনও আমরা তাড়াতাড়ি আইসাই যাই, কেননা হাতির উৎপাতের জন্য আমরা এখানে তাড়াতাড়ি বাজার টাজার করলেও আমরা তাড়াতাড়ি আইসাই যাই। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য কিশোর মুন্ডা। আমি বিষয়টা জানি, তো এই কথা নিয়ে আমি রেঞ্জারেও গেছিলাম, তো ওখানে রেঞ্জার বাবুর সাথেও কথা বলছিলাম যে ওনাদের অসুবিধা হচ্ছে, বারে বারে এই বুনো হাতি এসে ওদের ঘরটাই ভাঙে। তো আপনাদের পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা করেছেন? পঞ্চায়েত থেকে তো এখন দেখেন, পঞ্চায়েত থেকে তো এমনি এখন কাজকর্মই নেই। তার মধ্যে এখন পঞ্চায়েত থেকে আমি যেটা চেষ্টা করছি, ওদের ঘরের নাম আর কি লিস্টে ছিল, কিন্তু এখন অবধি কোনো ঘরটার আসে নেই আর কি। আলিপুরদুয়ার থেকে অজয় শাহের রিপোর্ট, কলকাতা টিভি। নরেন্দ্র মোদীর স্লোগান নিয়ে আদানি গোষ্ঠীকে জড়িয়ে ফের প্রধানমন্ত্রীকে বিঁধলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মোদী রাহুলের স্লোগান যুদ্ধে সরগরম মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। আগামী বুধবার মহারাষ্ট্রে 288 আসনে ভোট হতে চলেছে। মহারাষ্ট্রে বিধানসভা ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী জাতপাতের বিভেদ ভুলে ঐক্যের বার্তা দেন। তার মুখে শোনা গিয়েছে এক হ্যায় তো সেফ হ্যায়। আপাতভাবে ঐক্যের বার্তা, কিন্তু এর নেপথ্যে রয়েছে তাদের আনা জাত গণনার দাবিকে নস্যাতের ছক। এমনই দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের মতে জাতের বিভাজন নয়, বরং অনুন্নত সম্প্রদায়ের বরাদ্দ তার জনসংখ্যার নিরিখে নির্দিষ্ট হবে। তাই জাতভিত্তিক জনগণনা জরুরি। মোদী মুম্বাইয়ের ধারাভি বস্তি উন্নয়নের ভার আদানি গোষ্ঠীর হাতে তুলে দিয়েছেন। সেই প্রসঙ্গ তুলে মোদীকে রাহুলের কটাক্ষ, আদানি এক হ্যায় তো সেফ হ্যায়। ये आप देखिए, हमारे प्रधानमंत्री जी और अदानी जी एक साथ खड़े हैं, एक हैं तो सेफ हैं, और ये लक्ष्य है। तो उन्होंने अपना नारा दिया है, हम उनका थोड़ा नारे को आपको समझाना चाहते हैं। মহারাষ্ট্রে নির্বাচন মতাদর্শের লড়াই, দাবি করেছেন রাহুল। তার মতে গরিব বনাম ধনী শ্রেণী দুই শিবিরে বিভক্ত। মোদীর ভরসা ধর্মীয় মেরুকরণ, জাতপাতের অঙ্ক কষছে গেরুয়া শিবির। কলকাতা টিভি। 4টে 4 দিক আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।